হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে আবার তোমাদের সকাল সকাল তোমাদের সঙ্গে হাজির হওয়া। আজকে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের যে কালকে আমি বৈদিক যুগের সম্পূর্ণ পাঠটা শেষ করে দিয়েছিলাম হরপ্পা এবং মহেঞ্জোদারো থেকে। তার কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কোন কোন প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করবে সেটা নিয়ে। আমাদের কিন্তু স্টুডেন্টস এর আগেই সমস্ত যে ক্লাসেস গুলো করানো হয়ে গেছে না, তার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি পেয়ে যাবে। শুধুমাত্র যে আমার জিকে ক্লাস তাই না, আমার যেটা সকালে দুপুরে একটা সময় ম্যাথের ক্লাস চলছে সেটার লিঙ্ক, এবারও জাকির স্যার ইংলিশের ক্লাস করাবেন, আজকে থেকে উনি চ্যাপ্টার ওয়াইজে ক্লাস করাবেন, সেটার লিঙ্ক, সম্পূর্ণ লিঙ্ক কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবারেও আমাদের স্মার্ট গ্যালাক্সির ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, তোমাদের টেলিগ্রামের লিঙ্ক সবই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। ডেসক্রিপশন বক্সে কাইন্ডলি চলে যাও, কারণ অনেকেই কন্ট্যাক্ট করছো পিডিএফ গুলো কোথায় পাবে, কোথায় ইয়ে পাবে, সব ডেসক্রিপশন বক্সে স্টুডেন্টস একদম পরপর সাজানো আছে। শুধুমাত্র তাই না, যারা কোচিং সম্পর্কে আমাদের জানতে চাইছো, আমি শুরুতেই আজকে খালি একবার বলে দিই, হ্যাঁ, কারণ আমি এটা প্রত্যেকটা ভিডিওর মাঝখানে বা শেষে বলি, হয়তো ওই কারণে অনেকে কন্ট্যাক্ট করতে পারছো না আমাদের সাথে। যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, কাইন্ডলি আমাদের ম্যানেজারের নাম্বার, ইনাকে কল করে নেবে, আমার ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। তোমাদের অবশ্যই আমাদের যে বালুঘাট দক্ষিণ দিনাজপুরে আবাসিক আমার হেড অফিস রয়েছে, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ছেলে মেয়ে উভয়, মাঠ থেকে শুরু করে সব ধরনের প্র্যাকটিস করানো হয়ে থাকে। ফ্যাসিলিটিস বললে ফ্যাসিলিটিসের কোনো শেষ নেই, এক কথায় বলতে গেলে ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত সমস্ত পরিষেবা আমাদের এখান থেকে রয়েছে। আমাদের এখানে বাইরের কোনো ম্যাটেরিয়াল অ্যালাউড না, বই থেকে শুরু করে যা সম্পূর্ণটাই আমরা এখান থেকে প্রোভাইড করি। এবং তোমাদের অবশ্যই এই যে ক্লাসটা আজকে আমি করাবো, তোমরা আশা করছি গতকালকের ক্লাসটা করে নিয়েছো, কারণ গতকালকে যদি তোমরা ক্লাসটা স্টুডেন্টস তোমরা না করো, আজকে কিন্তু একটা উত্তর দিতে পারবে না। একটা উত্তর না দিতে পারলে আমার কিন্তু খুব মন খারাপ হবে। তো আমি অবশ্যই চাইবো যে তোমরা যে আজকের আমি পাঠটা কমপ্লিট করাবো, সেই পাঠের প্রত্যেকটা উত্তর তোমরা মানে আমার প্রশ্ন বলার সাথে সাথে কমেন্ট সেকশনে দাও, যাতে করে আমার ভালো লাগে হ্যাঁ তোমরা ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছ। আর খাতা কলমটা কিন্তু ভীষণই জরুরি, আমি বারবার বলেছি, কারণ আমরা আজকে কমপ্লিট করব বৈদিক যুগ এবং হরপ্পা মহেঞ্জোদারো যে পার্টটা আমি কালকে ডেসক্রিপটিভ ওয়েতে আলোচনা করেছিলাম, তার আজকে মক টেস্ট 1 আলোচনা করব। দুদিনে এটা শেষ হবে, হ্যাঁ, একদিনে অনেকগুলো মক টেস্ট রয়েছে, একদিনে শেষ হবে না, এটা আমি দুদিনে শেষ করব। এটা তোমাদের যেটা আমি বলে দিয়েছিলাম, এটা আমাদের কতদিনের প্রিপারেশন চলছে, 3 মান্থ প্রিপারেশন চলছে, নট অনলি হিস্ট্রি বাট অলসো জিওগ্রাফি, স্ট্যাটিক সায়েন্স, কনস্টিটিউশন, ইকোনমিক্স, এভরিথিং। আমরা সেটা 3 মাসের মধ্যে আমরা পুরোটা কমপ্লিট করবো, পুরো সিলেবাসটা। তো অবশ্যই খাতা কলম নিয়ে আশা করি সকাল সকাল তোমরা হাজির হয়ে গেছো। অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। এবং অবশ্যই কিন্তু ভিডিওগুলো কাইন্ডলি ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমি 4 বছর পর আবার শুরু করছি, তো সেই কারণে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করো। বিভিন্ন যে ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে তোমরা যুক্ত আছো, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করো, যাতে করে যত সম্ভব বেশি স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। কারণ দেখো, স্টুডেন্টস বেশি না হলে না আমারও একটা ইন্টারেস্ট আসবে না। আমি চাইবো যত বেশি স্টুডেন্ট হোক তত বেশি আমার এঙ্গেজমেন্ট থাকবে, তোমাদের এঙ্গেজমেন্ট থাকলেই আমার ভালো লাগে। এবং তোমাদের রিকোয়ারমেন্ট এখনো অব্দি খুব একটা পাইনি, একটাই প্রবলেম দেখতে পাচ্ছে, মাইক ইস্যু না, সাউন্ড ইস্যু হচ্ছে। অ্যাকচুয়ালি 4 বছর পরে সেট আপ, এগুলো 4 বছর আগে আমার সব ছিল। মাইক, আমাদের স্টুডিও সেট আপ সব অর্ডার হয়ে গেছে, সামনের সপ্তাহের মধ্যে সব তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমার নতুন সেট আপ এটা সম্পূর্ণ, সেই কারণে একটু প্রবলেম হচ্ছে, একটু কম্প্রোমাইজ করো স্টুডেন্টস। কারণ আমার মনে হয় কোয়ালিটি মানে আমাদের যে কোয়ালিটি আমি প্রোভাইড করছি এখানে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। আমি যা দিচ্ছি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর বাইরে কোনো কিছু তোমাদের করবার কোনো প্রয়োজন নেই। ওকে, তো অবশ্যই আমি আজকে শুরু করব যে আমাদের প্রথম পার্টটি নিয়ে, সেটা কি আছে এক নজরে দেখে নেওয়া যায়। তো আজকে যে মক টেস্টের আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সেটা কি আছে, এবার আমরা এক এক করে দেখে নিতে থাকবো। আমাদের আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হলো, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামে 2016 সালে এসেছে। এটা 5 স্টার কোশ্চেন আমি বলবো এটা, হ্যাঁ, এটা আসার সম্ভাবনা সবসময় খুবই বেশি থাকে এবং এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রত্নতত্ত্বের যদি জনক কে, সেটা আমাদের যেটা অপশন রয়েছে, তোমরা একটু চেষ্টা করে নেবে আগে, তোমাদের আলেকজান্ডার ক্যানিংহ্যাম, গর্ডন চাইল্ড, মর্টিমার হুইটল্যান্ড না জন মার্শাল। আমি তোমাদের যখন এটা এক্সপ্লেইন এর আগের দিন যখন এটা পড়িয়েছিলাম,
তখন কিন্তু এই সম্পর্কে আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম, তাই না? ভারতের প্রত্নতত্ত্বের যদি জনক বলা হয় তাহলে সেটা আমার সঠিক উত্তর হবে আলেকজান্ডার ক্যানিংহ্যাম। আমি অপশনগুলো অ্যানালাইসিস করব, ধৈর্য ধরবে, সব ধীরে ধীরে ক্লিয়ার হবে। 1814 থেকে 1893 সাল পর্যন্ত, 1814 থেকে 1893 সাল পর্যন্ত ছিলেন আলেকজান্ডার ক্যানিংহ্যাম, ঠিক আছে? এনার সময়কাল, তার মানে প্রত্নতত্ত্বের জনক হিসেবে না, তার নিজস্ব সময়কালের আমি কথা বলছি, এই সময়কাল অবধি তিনি ছিলেন। এবং ইনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা আছে নোট করে নেবে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটারও তিনি কিন্তু জনক ছিলেন বা প্রথম তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে? আমরা জানি যে সিন্ধু সভ্যতাকেই পরবর্তীকালে হরপ্পা সভ্যতা বলা হয়। তো এই হরপ্পা সভ্যতার যে মানচিত্র, রিপিট, হরপ্পা সভ্যতার যে মানচিত্র সেটাও কিন্তু প্রদান করেছিলেন কে? এই আমাদের আলেকজান্ডার ক্যানিংহ্যাম, ঠিক আছে? এটা কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমরা নিজেরা আশা করি বুঝতেই পারছো, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি, ঠিক আছে? এবং এবারেও আর যদি বলি, এ নিয়ে একটা সিল মোহর তো অবশ্যই খুঁজে পেয়েছিলেন, হরপ্পা সভ্যতার একটি সিল মোহর তিনি খুঁজে পেয়েছিলেন। এর বাইরে বিশেষ কোনো দরকার নেই, এটা তো আমি ডাব্লিউবিসিএস লেভেলে প্রায় ঢুকে গেলাম। তো তোমাদের যেটা মেইনলি জানার দরকার যে আমাদের প্রত্নতত্ত্বের জনক বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আমাদের ফার্স্ট প্রতিষ্ঠাতা কে ছিল? তো আমাদের ছিল আমাদের হলো আলেকজান্ডার ক্যানিংহ্যাম। আচ্ছা, এবার যদি আমরা আলেকজান্ডার ক্যানিংহ্যাম থেকে আমরা বাইরে বেরিয়ে এবার যদি গর্ডন চাইল্ড সম্পর্কে জানি, আমরা কালকেই যখন এই ডেসক্রিপটিভ বইতে আলোচনা করছিলাম তখন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে গর্ডন চাইল্ড কে ছিলেন নব্য প্রস্তর যে যুগটা ছিল, যেটাকে নিওলিথিক এজ বলা হয়, সেই নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজের তিনি নামকরণটা করেছিলেন বা এই সভ্যতার আবিষ্কারক হলেন আমাদের গর্ডন চাইল্ড। ওকে, এই সভ্যতার আমাদের কিন্তু এবং আমাদের এই সময় এই নবপ্রস্তরের যুগের পর থেকে যে কৃষি বিপ্লবটা হয়েছিল আমাদের সিন্ধু সভ্যতায়, সেটারও কিন্তু প্রথম মার্গদর্শন বা সেই সময়ের যে প্রথম বিষয়টা সম্পর্কে তিনি কিন্তু আলোচনা করেছিলেন স্যার গর্ডন চাইল্ড। ওকে, এবার আমি যদি বলি মার্টিমার হুইলার এবং জন মার্শাল, এই দুজনকে আমরা একসঙ্গে আলোচনা করতে পারবো, কারণ কালকে আমি জন মার্শালটাকে 5 স্টার রেটিং দিয়েছিলাম, বলেছিলাম যে জন মার্শালটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো আমাদের যদি বলা হয় যে মহেঞ্জোদারো সভ্যতার যে খনন কার্যের তত্ত্বাবধানে কে ছিলেন, মহেঞ্জোদারো সভ্যতা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিল কি আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তাই না? কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তো আবিষ্কার করেছিলেন, তিনি খনন কার্য যেটা সেটা কে কে করেছিল, তার যে মানে ইনচার্জে ছিলেন এরা দুজন, মার্টিমার হুইলার এবং স্যার জন মার্শাল। এবং স্যার জন মার্শাল শুধু তাই না, তিনি আমাদের যে ব্রোঞ্জ, তাম্র ব্রোঞ্জ যে যুগ সেটারও আবিষ্কর্তা ছিলেন আমাদের স্যার জন মার্শাল, ঠিক আছে? তাহলে আমাদের যে মহেঞ্জোদারো সভ্যতা তার খনন কার্যের জন্য তিনি প্রসিদ্ধ এবং তাম্র ব্রোঞ্জ যে আমাদের সভ্যতা রয়েছে সেটারও কিন্তু আবিষ্কর্তা হলেন আমাদের স্যার জন মার্শাল, ঠিক আছে? তো আশা করি এখান থেকে যা যা প্রশ্ন আমাদের আসতে পারতো সম্পূর্ণটা আমি তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। ওকে, পরবর্তী 2 নম্বর প্রশ্নে এগিয়ে যাবো। হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের জন্য যুক্ত? সবার আগে এটা কালীগঙ্গানই হবে না, এটা ঠিক করে নেবে, এটা কালীগঙ্গান হবে, ঠিক আছে? কালীগঙ্গান, লোথাল, কোড, ডিজি না রূপার? তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কালকে যখন আলোচনা করেছিলাম, কালকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, প্রথম যদি আমি বলি কালীগঙ্গানে আমি কি বলেছিলাম, কালীগঙ্গানে আমাদের হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার প্রথম লাঙ্গল চাষের ব্যবহার আমরা জানতে পারি। প্রথম যদি লাঙ্গল চাষের ব্যবহার আমরা কোথায় পাই সেটা পেয়েছিলাম না কালীগঙ্গায়। লোথাল কি? লোথাল হলো একটি সামুদ্রিক বন্দর যা আমাদের কোথায় অবস্থিত? বর্তমানে গুজরাটে। পৃথিবীর প্রথম প্রাচীন সামুদ্রিক বন্দর হলো আমাদের লোথাল এবং এটা আমাদের রয়েছে গুজরাটে। এবং গুজরাট সম্পর্কে যদি আমি বলি, সিন্ধু সভ্যতায় সবচেয়ে বেশি যে খনন কার্যের ফলে উদ্ধার হওয়া যে সভ্যতা বা স্থানগুলো, তার মধ্যে গুজরাটে সবচেয়ে বেশি স্থানের আমরা উল্লেখ পেয়ে থাকি। কোট দিঘিটা তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না। রূপার কেন ইম্পর্টেন্ট? 1953 সালে এটা আবিষ্কৃত হয়। স্বাধীনতার পরে আবিষ্কৃত হওয়া, রিপিট, স্বাধীনতার পরে আবিষ্কৃত হওয়া প্রথম যদি আমাদের কোনো সভ্যতা হয়
সেটা হলো আমাদের রূপা। এইবার আমরা এই প্রশ্নে চলে আসব। আমাদের এখানে প্রশ্নটা কি করা হয়েছে, আমাদের এখানে প্রশ্নটা বলা আছে হরপ্পা সভ্যতার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত। তো আমাদের যে সঠিক উত্তর হবে যে লোথাল। লোথাল যেটা রয়েছে, লোথাল কিন্তু আমাদের প্রথমবারের জন্য ধান চাষের আমরা নিদর্শন পেয়ে থাকি। ধান চাষের যে প্রথম নিদর্শন সেটা আমরা পেয়ে থাকি হচ্ছে আমরা কোথায়, লোথাল। তাহলে আমরা এখান থেকে মোটামুটি সবটাই আমরা জেনে নিতে পারলাম যে প্রথম আমাদের কি ছিল, ধান চাষের আমরা নিদর্শন কোথায় পাই। তো ধান চাষের নিদর্শন পাই আমরা লোথালে। কালীবঙ্গনে আমরা কি পেয়ে থাকি, কালীবঙ্গনে আমরা প্রথম পেয়ে থাকি লাঙ্গলের ব্যবহার। লোথাল একটা সামুদ্রিক বলবন যা গুজরাটে অবস্থিত। রূপার আমাদের 1953 সালে স্বাধীনতার পরবর্তী যে আমাদের স্থান রয়েছে সেটা প্রথম করেছিল। আচ্ছা, এইবার আমাদের এখান থেকে আর দু একটা ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট আমি একটু মার্ক করে দিই স্টুডেন্টস। হ্যাঁ, প্রথম ইনফরমেশন, রূপার কে আবিষ্কার করেছিল। তো এটা হলো লিখবে তোমরা Y.D. শর্মা। রূপার যে সভ্যতাটা বা রূপার যে স্থানটি এটি আমাদের কি আবিষ্কার করেছিল, এটা আমাদের আবিষ্কার করেছিল Y.D. শর্মা। আচ্ছা, নেক্সট আমাদের কালীবঙ্গান। ঠিক আছে, কালীবঙ্গানটা আমাদের কোথায় অবস্থিত, কালীবঙ্গান আমাদের অবস্থিত হচ্ছে রাজস্থানে। আর বিকে থাপার, বিকে থাপার, এবং এটা এই সভ্যতাটা কে আবিষ্কার করেছিল, এই সভ্যতাটা আবিষ্কার করেছিল বিকে থাপার। আমাদের সালটা কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না কালীবঙ্গানের ক্ষেত্রে। কালীবঙ্গানটাও কিন্তু আমাদের মানে স্বাধীনতার আগে আবিষ্কার হয়নি, এটাও কিন্তু আমাদের স্বাধীনতার পরেই আবিষ্কার হয়েছিল। কালীবঙ্গানটা আবিষ্কার হয়েছিল অ্যাকচুয়ালি 1960 সালে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, মোটামুটি ইম্পর্টেন্ট। 1960 সালে স্বাধীনতার পরে আবিষ্কৃত হয়েছিল। স্থানটা খুবই গুরুত্বপূর্ণ, কোন স্থানে আবিষ্কার হয়েছিল সেটা হয়েছিল আমাদের রাজস্থানে। তোমাদের হচ্ছে প্রথমবারের জন্য নাঙ্গল চাষের ব্যবহার আর কে করেছিল সেটা করেছিল আমাদের বিকে থাপার। ঠিক আছে, লোথাল আমাদের অবশ্যই স্বাধীনতার পরে হয়েছিল, তাই কি না, লোথালের সালটাও দিয়ে দিই এখানে। লোথাল যেটা আবিষ্কার হয়েছিল সেটা হয়েছিল 1954 সালে। তবে এই রূপারের 1 বছর পরে, মানে রূপারের আগে না, রূপারের 1 বছর আগে সেটা আমাদের আবিষ্কার হয়েছিল। আচ্ছা, এবারেও কালীবঙ্গানে আমরা কি পেয়ে থাকি, হাতির, আমরা কালকেই বললাম তাই না, কালীবঙ্গানে আমরা কি কি পেয়ে থাকি। আচ্ছা, কালীবঙ্গানে আরেকটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে পড়ে গেল, কালী থেকেই মনে পড়ছিল যে কালীর দোয়াত। এটা সব নোট ডাউন করবে স্টুডেন্টস এগুলো। হ্যাঁ, কালীর দোয়াতে প্রথমবারের জন্য মানে কোথায় নিদর্শন আমরা পাই সেটা পেয়েছিলাম আমরা কালীবঙ্গানে। এবং হাতি এবং উট পায়ের ছাপ, হাতি এবং উটের পায়ের ছাপ আমরা প্রথমবারের জন্য পেয়েছিলাম আমরা হচ্ছে কালীবঙ্গানে। ঠিক আছে, আচ্ছা, তো কালীবঙ্গানে আমরা কালীর দোয়াত পেয়েছিলাম, হাতি এবং পায়ের ছাপ পেয়েছিলাম। আচ্ছা, এবারেও আমাদের যদি বলা হয় কালীবঙ্গানে আমরা কি পেয়েছি, কালকে আমাদের স্টুডেন্টস তোমাদের আমি আর কি কি বলে দিয়েছিলাম যে কালীবঙ্গানে আমরা কি কি পেয়েছিলাম, লাঙ্গল তো পেয়েছিলামই আমরা। এবারেও আমরা কি পেয়েছিলাম না, এবারে আমার কাছেও বিশেষ কোনো ইনফরমেশন নেই কালীবঙ্গানে, না এই কালীবঙ্গানে আর কোনো নিদর্শন নেই। এবার কালীবঙ্গান এবং লোথালে যৌথভাবে কতগুলো বিষয় পাওয়া গেছিল যেগুলো আমি তোমাদেরকে কালকে বলে দিয়েছিলাম। কালীবঙ্গান এবং হচ্ছে আমাদের লোথালে আমাদের যৌথভাবে কি পাওয়া গেছিল, ইটের ভাটা পাওয়া গেছিল, তাই না। আমাদের কালীবঙ্গান এবং ইটের ভাটা পাওয়া গেছিল, আর আমাদের এর থেকে লুডুর ছক্কা যেটা মানে এটা লোথালে শুধু। আচ্ছা, তাহলে কালীবঙ্গান এবং লোথাল এই দুটোতে একত্রে আমাদের হচ্ছে ইট ভাটা, ইট ভাটার নিদর্শন পাওয়া যায় কোথায়, আমাদের লোথালে। ঠিক আছে, কালীবঙ্গান এবং লোথালে দু জায়গাতে আমরা ইট ভাটার নিদর্শন পাই। আর যে দাবার যে ছক্কা, দাবার ছক্কার আমরা নিদর্শন পেয়েছিলাম হচ্ছে শুধুমাত্র লোথালে। দাবার ছক্কা মানে এই যে আমাদের ছক্কাটা হয় না এরকম ভাবে যে বোর্ড হয় আর কি, এই বোর্ড গুলো যে হয়, বোর্ডটার আমরা নিদর্শন পেয়েছিলাম আমরা হচ্ছে লোথালে। ঠিক আছে, তো এই মোটামুটি ভাবে আমার এখন অব্দি যা যা মনে পড়ছে, এগুলো তো মানে কোনো শেষ নেই, এগুলো যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ কম বেশি মনে পড়তেই থাকে। তো আপাতত আমার যা যা মনে পড়লো সেগুলো সবই বলে দিলাম, আমি রিপিট করেছি। কালীবঙ্গানে নাঙ্গল পাওয়া গেছিল রাজস্থান বিকে থাপার 1960 সাল। কালীবঙ্গানে আর পাওয়া গেছিল ইটের ভাটা। কালীবঙ্গানে কালীর দোয়াত, হাতি এবং পায়ের ছাপ এগুলো পাওয়া গেছিল। লোথাল আমাদের সামুদ্রিক বন্দর গুজরাটে অবস্থিত 1954 সালে। এখানে দাবার ছক্কার আমরা ইয়েটা পেয়ে থাকি। আচ্ছা, লুকআউটস দি ইম্পর্টেন্ট না। রূপার যেটা সেটা আমাদের স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম Y.D. শর্মা এটা আবিষ্কার করেছিল।
স্বাধীনতার পরবর্তী প্রথম আমাদের হচ্ছে আবিষ্কৃত স্থান হলো আমাদের রূপার। আর যদি বলতে স্টুডেন্টস স্বাধীনতার পরে না, শেষ যদি বলা হয় শেষ কোন ক্ষেত্রটা আমাদের আবিষ্কার হয়েছিল, সেটা হয়েছিল ধোলাভিরা। ধোলাভিরা হচ্ছে স্থানটি শেষ আবিষ্কৃত আমাদের প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্রের শেষ আবিষ্কৃত স্থান হচ্ছে আমাদের ধোলাভিরা। ঠিক আছে স্টুডেন্টস, ওকে আপাতত এগিয়ে যাই, অনেকটাই আলোচনা করে দিলাম এখান থেকে, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আচ্ছা, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটা? স্টুডেন্টস আমি অলরেডি এখানে না সবই আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা লোথাল আলোচনা করে দিয়েছি, ধোলাভিরা আলোচনা করে দিয়েছি। আচ্ছা, হরপ্পা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সুরকোটাটা নিয়ে আলোচনা করব। তো তার আগে স্টুডেন্টস তোমরা এটা সঠিক উত্তরটা বলে দাও ফটাফট, যে সিন্ধু সভ্যতার যে প্রাচীন বন্দর আমরা কেবলই বললাম, সিন্ধু সভ্যতার যে প্রাচীন বন্দর সেটা আমাদের কোথায় অবস্থিত, সেটা ফটাফট আমাদেরকে বলে দাও। আশা করি তোমরা উত্তর দিয়ে দিতে পারছো ওখান থেকে। সবচেয়ে প্রাচীন বন্দর কোনটা হবে আমাদের বলে দাও। আচ্ছা, তাহলে সিন্ধু সভ্যতার যদি প্রাচীন বন্দর বলা হয়, আমরা কেবলই বললাম সব থেকে প্রাচীন বন্দর আমাদের কি হলো, লোথাল। কোথায় অবস্থিত আমাদের? এটা একটা সামুদ্রিক বন্দর আমাদের, যেটা গুজরাটে অবস্থিত, 1954 সালে আবিষ্কৃত হয়েছিল, তাই না? আমরা এটা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম। আচ্ছা, ধোলাভিরা সম্পর্কে আমরা বলে দিলাম যে ধোলাভিরা, আচ্ছা এটা কিন্তু সঠিক উত্তর কি হবে, এটা লোথাল। হ্যাঁ, এবার ধোলাভিরা সম্পর্কে আসি। শেষ আবিষ্কৃত আর একটা জিনিস মিস হয়ে গেছিল, যেটা মনে পড়লো, সেটা হলো হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? সেটা বলা হয় আমাদের ধোলাভিরাকে। ধোলাভিরাকে আমাদের হরপ্পা সভ্যতার কিন্তু ম্যানচেস্টার বলা হয়ে থাকে। ঠিক আছে, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? ধোলাভিরাকে বলা হয়ে থাকে। আচ্ছা, ওইটা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1967 সালে, তাই কি না? 1967 সালে আমাদের হচ্ছে ধোলাভিরা আবিষ্কার হয়েছিল। রূপাটার আমাদের তো প্রয়োজন নেই। আচ্ছা, তো আচ্ছা এটা কত সালে আবিষ্কৃত হয়েছিল ধোলাভিরা? 1967 সালে। এবার আসবো আমরা হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছিল কত সালে? 1921 সালে। এটা কে আবিষ্কার করেছিল? আমাদের দয়ারাম সাহানি। আচ্ছা, হরপ্পা থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আছে সেটা হলো বৃহত্তম শস্যাগার। সিন্ধু সভ্যতায় বৃহত্তম শস্যাগারটি কোথায় অবস্থিত? সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আমাদের হরপ্পা জেলা, হরপ্পাতে অবস্থিত, এবং বৃহত্তম স্নানাগার যেটা, সেটা কোথায় অবস্থিত? সেটা হলো আমাদের মহেঞ্জোদড়োতে অবস্থিত। এবং পয় প্রণালী ব্যবস্থা, নগর প্রণালী, এরা দুটো একই রকমই ছিল প্রায়, এই হরপ্পা আর মহেঞ্জোদড়ো। সেই কারণে হরপ্পা এবং মহেঞ্জোদড়োকে টুইন সিটি বলা হতো, যমজ নগরী আমাদের বলা হতো। ঠিক আছে, ওকে। আর সিন্ধু সভ্যতার তো আরেক নাম হরপ্পা সভ্যতা, তোমাদেরকে আগেই বলে দিলাম আমি। এর বাইরে যদি আমি বলি, এর বাইরে তো আমাদের বিশেষ কিছু আমার মনে পড়ছে না। এবার আমি একটু আসি তোমাদের হচ্ছে নদী কেন্দ্রিক যে সকল বিষয়গুলো সেটা। আচ্ছা, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? তো হরপ্পা সভ্যতা আমাদের কিন্তু ইরাবতী নদীর তীরে অবস্থিত, যেটা বর্তমানে আমাদের কি রাভি নদী নামে পরিচিত, তাই না? ইরাবতী নদীর তীরে অবস্থিত হচ্ছে হরপ্পা। কালীবঙ্গান আমরা কালকেই বলে দিয়েছিলাম, তো কালীবঙ্গান তো এখানে আমাদের নেই, কালীবঙ্গান আগেরটাতে গেল, ওটা বাদ চলে গেছিল আমাদের। তো কালীবঙ্গানটা আমাদের কি হবে? ঘাঘর নদীর তীরে অবস্থিত। আচ্ছা, সুরটোর এটা আমাদের প্রয়োজন পড়বে না। সিন্ধু সভ্যতার আরেক নাম হরপ্পা সভ্যতার তো অলরেডি বলে দিলাম, সুরপুরোটা এটা হয়ে গেল। আর এখান থেকে বিশেষ কোনো ইনফরমেশন আমার কাছে মাথায় এই মুহূর্তে আসছে না। ঠিক আছে, তো এই কটাই আমাদের ইনফরমেশন আছে যা ইম্পর্টেন্ট তোমাদের, আর এখান থেকে বিশেষ কোনো ইনফরমেশন নেই। ওকে, তো আশা করি এখানকার ইনফরমেশন প্রত্যেকটা মার্ক করে নিয়েছো, যেগুলো গুরুত্বপূর্ণ। মানে চাকরির পরীক্ষার প্রশ্ন মধ্যে তুমি একটা আলোচনা করবো না, যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলি আলোচনা করো, তার মধ্যে এইগুলি যথেষ্ট, এর বাইরে বিশেষ কোনো প্রয়োজন নেই। ওকে, 4 নম্বর টপিকে আমরা প্রশ্নে আমরা এগিয়ে আসবো। 4 নম্বর প্রশ্ন কি? সিন্ধু সভ্যতায় নিম্নলিখিত কোনটি একটি বড় বন্দর ছিল? আবার কিন্তু স্টুডেন্টস একই প্রশ্ন, লোথাল, তাই না? সব থেকে যদি বড় বন্দর বলা হয়, তাহলে বড় বন্দর বা বন্দর যেটাই বলা হোক না কেন, একটি বড় বন্দর যেটা ছিল সেটা একমাত্র ছিল আমাদের লোথাল। আমরা বাকি সব আলোচনা করলাম। মেহেরগড় যে সভ্যতা, মেহেরগড় সভ্যতাতে সম্পর্কে এখন অব্দি আমরা কিন্তু আলোকপাত করিনি, তাই না? আচ্ছা, মেহেরগড় সভ্যতা অ্যাকচুয়ালি কত সালের সভ্যতা? এটা
এটা প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ। আই রিপিট, 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ। এবং এটাকে আমাদের আবিষ্কার করেছিল, এটা আমাদের আবিষ্কার করেছিল, এটা অনেক পরে আবিষ্কৃত হয় তাই না, 1974 সালে। এটা কিন্তু আবিষ্কার হয়েছিল 1974 সালে। এটাকে আবিষ্কার করেছিল জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ, জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ। আর রিচার্ড মিডোরা না অত ইম্পর্টেন্ট না, তোমাদের তবু লিখে দিচ্ছি রিচার্ড মিডো। এটা তোমরা যদি মনে করো পড়বে না, নাও পড়তে পারো। জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজটাই তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। 1974 সালে তিনি এই আমাদের মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করেছিলেন। এবার মেহেরগড় যে সভ্যতা, এটা বর্তমানে আমাদের কোথায় অবস্থিত? বর্তমানে আমাদের মেহেরগড় যে ইয়েটা, সেটা হলো আমাদের বেলুচিস্তানে অবস্থিত। এটা আমাদের কোথায় অবস্থিত? এটা আমাদের বর্তমানে বেলুচিস্তানে অবস্থিত। এবং এই যে মেহেরগড় সভ্যতাটা, এটা কোথায় গড়ে উঠেছে? এটা আমাদের বোলার নদীর তীরে। কোন নদীর তীরে এটা বলবো? বোলার নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, এবারে আর ইনফরমেশন আমার কাছে নেই, এর প্রয়োজন নেই। ঠিক আছে, তো মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এটা হলো আমাদের বোলার নদীর তীরে অবস্থিত। বাস, এইখানকার ইনফরমেশন হয়ে গেল আমাদের মেহেরগড়ের কমপ্লিট, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ ইট। বাকি আমরা এগুলো নিয়ে আলোচনা করে দিলাম, এই সভ্যতাগুলো নিয়ে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাই। তাহলে এর সঠিক উত্তর কি হলো? আমাদের লোথাল হলো আমাদের সঠিক উত্তর। আমার মনে হচ্ছে মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল, আর বিশেষ কোনো আলোচনার জায়গা থাকবে না হয়তো। অনেকটাই আলোচনা আমরা কমপ্লিট করিয়ে দিলাম। হ্যাঁ, এবার রিপিট হতে থাকবে। এবার আসলে মহেঞ্জোদারোর একটু আলোচনা আছে। বৃহত্তম স্নানাগার কোথায় অবস্থিত? কেবল স্টুডেন্ট আমি এটার উত্তর বললাম। বৃহত্তম শস্যাগার কোথায় অবস্থিত? শস্যাগার যদি বলা হয় তাহলে আমাদের হবে হচ্ছে হরপ্পা, আর যদি স্নানাগার বলা হয় তাহলে হবে আমাদের মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার জাস্ট 1 বছর পরে আবিষ্কৃত হয়েছিল 1922 সালে। এবং এটাকে আবিষ্কার করেছে, এটা আমাদের আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিল আমাদের হচ্ছে মহেঞ্জোদারো। এবার তো কালীগঙ্গা এবং লোথাল সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস এর আগের কোশ্চেনগুলোতেই করে দিয়েছি। তাহলে সঠিক উত্তর কি হবে? আমাদের মহেঞ্জোদারো হবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে দেখে নিই। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটা? মানুষের আবিষ্কৃত শেষ ধাতু, আমাদের ভূপৃষ্ঠের মধ্যে ব্যবহৃত সবচেয়ে বেশি ধাতু, এবং মানুষের ব্যবহৃত প্রথম ধাতু। আমরা এই অপশনটাতে করেছি, এই 3টা প্রশ্নকেই স্টুডেন্টস একসাথে মার্চ করে দিয়েছি। হ্যাঁ, তাহলে মানুষের ব্যবহৃত প্রথম যে ধাতু যদি বলি, তাহলে এর সঠিক উত্তর হবে তামা। আচ্ছা, এর সঠিক উত্তর কি হবে? তামা, প্রথম ধাতু। মানুষের ব্যবহৃত শেষ ধাতু কি হবে? এটা হবে হচ্ছে লোহা, মানুষের ব্যবহৃত শেষ ধাতু। আর ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে বেশি কোন ধাতু পাওয়া যায়? এটা গেল ভূগোলের প্রশ্ন। ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে বেশি কোন ধাতু পাওয়া যায়? সেটা পাওয়া যায় হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। এখান থেকে 3টেই কিন্তু আমাদের খুবই 10 জিনিস চলে গেল, আলাদাই পার্ট চলে গেল। তো এই 3টে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3টেই উত্তর আসে, প্রথম, শেষ এবং ভূপৃষ্ঠে ব্যবহৃত সবচেয়ে বেশি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি আছে একবার দেখে নাও। বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? 1000 খ্রিস্টপূর্বাব্দে, 3000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দে, তোমাদের হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে, না 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে? তাহলে এর যে আমার সঠিক উত্তর সেটা হলো যে আমাদের বৈদিক সাহিত্যটা, সেটা আমাদের অপশন সি, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত হয়েছে। এটা তোমাদের 2009 থেকে 2013 পর্যন্ত, এটা অনেকদিন আগেকার প্রশ্ন কালেক্ট করা হয়েছে। তবে মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, অত বেশি গুরুত্বপূর্ণ না। চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। ঠিক আছে, এগুলো প্রশ্ন আগের দিনে দেখতে পারো, তো এখন অত বেশি আসে না। কিন্তু আগে যে প্রশ্নগুলো আমি করলাম সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে? আর্য শব্দের অর্থ কি? কৃষিকাজ, জাতি বিশেষ, ঠিক আছে, গোচারণ ভিত্তিক সমাজ, না ব্রহ্মচারী? দেখো স্টুডেন্টস, আর্য একটা কি জাতি? আর্য হলো একটা জাতি বিশেষ। আর্য কি যদি বলে, আর্য হলো একটা জাতি বিশেষ। বাট যদি বলে আর্য শব্দের অর্থ কি, তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কৃষিকাজ। আর্য শব্দের মানে আলাদা, আর আর্য কি একটা নির্দিষ্ট জাতি, এই জাতির বিষয়টা আলাদা। তো আমার যদি এটা সঠিক উত্তর হয় সেটা হবে অপশন এ। কিন্তু যদি বলা হতো আর্য কি, তাহলে এটা হতো আমাদের জাতি বিশেষ, অপশন বি হতো তাহলে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার করতে পেরেছি আশা করি দুটো বিষয় আমি। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে এক নজরে দেখে নাও। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? স্বাভাবিক ব্যাপার, আমাদের যে ধাতুটার ব্যবহার আমরা লাস্টে পাই, সেই ধাতুরই আমরা ব্যবহার সবচেয়ে পরে, মানে তারা জানবে না। এর মধ্যে তামা, লোহা, ব্রোঞ্জ না সোনা? সঠিক উত্তর হবে লোহা।
এই ধাতুর ব্যবহার সম্পর্কে তারা জানা ছিল না, তারা তামার ব্যবহারটা খুব ভালো করে তারা জানতো, পরবর্তীকালে ব্রোঞ্জের ব্যবহারও তারা জানতে পারে, সোনাটাও তারপরে, বাট লোহাটা সবচেয়ে পরে। ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন কি আছে এবার দেখে নেই আমরা। সিন্ধু সভ্যতার আবিষ্কারককে। তো ডিয়ার স্টুডেন্টস, সিন্ধু সভ্যতার আবিষ্কারককে স্যার লিওনার্ড উইলি, VS আগরওয়াল, রাখাস দাস বন্দ্যোপাধ্যায় না AL ব্যাসাম? তো ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে, মহেঞ্জোদারো সভ্যতা যিনি আবিষ্কার করেছিলেন, আমাদের সিন্ধু সভ্যতাও কিন্তু তার হাত ধরেই আবিষ্কৃত। তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে 4টার মধ্যে? অপশন সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হলো সিন্ধু সভ্যতার আবিষ্কারক। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু সিন্ধু সভ্যতার আমাদের আবিষ্কার করেছিলেন, তার পাশাপাশি মহেঞ্জোদারো সভ্যতারও কিন্তু তিনি আবিষ্কারক ছিলেন। ওকে, পরবর্তী 11 নম্বর প্রশ্নে গিয়ে যাচ্ছি। 11 নম্বর প্রশ্ন আমাদের কি আছে দেখে নাও। আর্যদের প্রধান উপজীবিকা কি ছিল? এটা আমাদের ইউপিএসসি 2007 এর প্রশ্ন, যে আর্যদের আমাদের প্রধান উপজীবিকা কি ছিল? প্রধান জীবিকা তাদের যে ছিল যদি বলা হয় তাহলে সেটা ছিল আমাদের পশুপালন, প্রধান জীবিকা। আর উপজীবিকা যদি বলে তাহলে আমাদের হবে কৃষিকাজ। একটু তাও ঘুরিয়ে প্রশ্নটা করেছে। যদি বলতো প্রধান জীবিকা তাহলে আবার হতো পশুপালন, ঠিক আছে? যদি বলতো প্রধান জীবিকা কি হতো? পশুপালনই ছিল প্রধান জীবিকা। কিন্তু উপজীবিকা যদি বলা হয় তাহলে সঠিক উত্তর হবে আমাদের হলো কৃষিকাজ। অর্থাৎ 11 এ হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী 12 নম্বর প্রশ্ন কি আছে। কতগুলি গ্রাম নিয়ে কি তৈরি করা হলো? দেখো, সভা সমিতি এগুলো কিন্তু আমরা অনেক পড়েছি, তাই না? যেটা WBPS এর প্রশ্ন। তো কতগুলো গ্রাম নিয়ে আমাদের কি তৈরি করা হতো? জন, সমিতি, বিষ না সভা? তো আমাদের 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের অপশন সি, কতগুলো গ্রাম নিয়ে যেটা আমাদের তৈরি করা হতো সেটা হতো আমাদের বলা হতো বিষ, তাই না? ওই সময়কার যতগুলো গ্রামে, এখন আমাদের কি হয়, এখন কতগুলো গ্রাম নিয়ে আমাদের তৈরি হয়ে হচ্ছে পঞ্চায়েত, তাই না? তো তখনকার দিনে কতগুলো গ্রাম নিয়ে যেটা তৈরি হতো সেটা হতো আমাদের বিষ। আর কতগুলো এলাকা নিয়ে বা কতগুলো বাড়ি ঘর এগুলো নিয়ে যেটা তৈরি হতো তখন ওই সময় বলা হতো সমিতি। ঠিক আছে, তো আমাদের বিষ হচ্ছে আমাদের কতগুলো গ্রাম নিয়ে যেটা গঠিত সেটা হলো আমাদের বিষ। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে গিয়ে যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটা কি বলেছে? বেদ থেকে, তাই না? বেদ থেকে তো আমরা মোটামুটি কালকে আমি অলমোস্ট পোস্টমর্টম করে দিয়েছিলাম। কালকে তো আমি আলোচনা করে দিয়েছি, সম্পূর্ণ পোস্টমর্টম করে দিয়েছিলাম, বাকি কিছু ছিল না। তো এখানকার প্রশ্নে সামদেব থেকে কোন বিষয় জানতে পারি? কালকে আমি বলে দিয়েছিলাম সাম কথার মানে কি? সমন। আর সমন কথার মানে হচ্ছে গান, তাই না? তাহলে আমরা কি জানতে পারবো? সাহিত্য, সঙ্গীত, আচার অনুষ্ঠান না চিকিৎসা সম্বন্ধীয়? তো এটা সঠিক উত্তর হবে সঙ্গীত। এই আচার অনুষ্ঠান যেটা ছিল, এই আচার অনুষ্ঠান এবং চিকিৎসা এই দুটোই আমরা জানতে পারি, সরি উল্টা বলা, আচার অনুষ্ঠান যেটা সেটা আমরা জানতে পারি হচ্ছে ঋজুর বেদ থেকে। হ্যাঁ, ঋজুর বেদ থেকে আমরা জানতে পারি আচার অনুষ্ঠানটা। চিকিৎসা সম্পর্কে জানতে পারি আমরা অথর্ব বেদ থেকে। অথর্ব বেদ থেকে আমরা চিকিৎসা সম্পর্কে জানতে পারি, আর ঋজুর বেদ থেকে আমরা হচ্ছে আচার অনুষ্ঠান সম্পর্কে জানতে পারি। ঋগ্বেদে তো সমস্ত ধর্ম যে সব মন্ত্র শ্লোক এগুলো তো ছিলই, যেটা নিয়ে আমরা কালকে অলরেডি ডিসকাস করে নিয়েছি। যদি এটা সম্পর্কে কোনো ডাউট থাকে, আরো বেশি তোমাদের নলেজের প্রশ্ন হয়, তাহলে অবশ্যই কালকের ভিডিওটা দেখে নিও, সেখানে আমি সম্পূর্ণ পোস্টমর্টম করে দিয়েছিলাম। কোন বেদে গায়ত্রী মন্ত্র উল্লেখ আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোন গ্রন্থে আমাদের গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাই? ঋগ্বেদ, তোমাদের ঋজুর্বেদ, উপনিষদ না সামবেদ? তো আমাদের এই সঠিক উত্তর কি হবে? ঋগ্বেদ। ঋগ্বেদের মধ্যে কি আছে আমি বললাম? স্তোত্র। আমি কালকে আলোচনা করে দিয়েছিলাম সমস্ত স্তোত্র বা মন্ত্র যেগুলো সেগুলো ঋগ্বেদে আছে। ঋজুর্বেদে কি রয়েছে? আমাদের যজ্ঞের যে আচার অনুষ্ঠানের নিয়মাবলী। সামবেদে রয়েছে গান। আর উপনিষদের মধ্যে পরবর্তী অথর্ব, এটাকে পঞ্চম বেদও বলা হয়, উপনিষদকে আমাদের পঞ্চম বেদও বলা হয়। এর মধ্যে সমস্ত বিষয়গুলি কম বেশি একসাথে মার্চ করে দেওয়া আছে। এই উপনিষদের মধ্যে একটাই উপনিষদ তোমাদের যেটা পরীক্ষায় আসে সেটা হলো মুন্ডক উপনিষদ, কারণ আমাদের সত্যমেব যে জয়ত কথাটা সেটা আমরা মুন্ডক উপনিষদের মধ্যে পেয়ে থাকি। ওকে, পরবর্তী প্রশ্নে দিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি আছে? গায়ত্রী মন্ত্র কোন দেবদেবীর প্রতি উৎসর্গ করে করা হবে? তাহলে ওইটা আমাদের অপশন কি কি রয়েছে? আমাদের অপশন রয়েছে অগ্নি, মরুদ, সূর্য না গায়ত্রী, সরি গায়ত্রী বলছি সাবিত্রী। তাহলে আমাদের গায়ত্রী মন্ত্রকে উচ্চারণ করা হতো আমাদের সাবিত্রীকে উল্লেখ করে। ঠিক আছে, এটা ডাইরেক্ট প্রশ্ন, সহজেই মনে রাখবে, এটা নিয়ে বিশেষ কোনো মানে ডিসকাশনের প্রয়োজন নেই। তাহলে গায়ত্রী মন্ত্র কোন দেবদেবীর প্রতি উৎসর্গ করা হতো? সেটা হলো আমাদের সাবিত্রী দেবীকে উৎসর্গ করে এটাকে করা হতো। ওকে, পরবর্তী প্রশ্নে কি যাচ্ছি? সরি, বলেছে কি বৈদিক যুগের শেষ দিকের কোন দেবতা প্রথম গুরুত্ব হারায়?
মানে আমাদের বরুণ, অগ্নি, ইন্দ্র বা রুদ্র এই চারটা দেবতাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ছিল আমাদের বৈদিক যুগে। শেষ মানে পরবর্তী বৈদিক যুগে কিন্তু আমাদের বরুণ দেবতার কিন্তু গুরুত্ব হারায়, কিন্তু অগ্নি, ইন্দ্র বা রুদ্র দেবতার কিন্তু তখন অবধি প্রাধান্য আমরা দেখতে পেয়েছিলাম। তো সঠিক উত্তর কি হবে আমাদের? অপশন এ হবে এটা আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? 17 নম্বর প্রশ্ন কি আছে? ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাকে, ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কি ছিল? মরুদ, অগ্নি, শক্তি না বরুণ? তো আমাদের সঠিক উত্তর কি হবে? বরুণ। দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বরুণই ছিল, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে পরবর্তী বৈদিক যুগ যেটাকে বলা হয়, বৈদিক যুগের পরবর্তীতে কি বলা হয়? পরবর্তী বৈদিক যুগ। এই পরবর্তী বৈদিক যুগের কিন্তু আমরা বরুণের কিন্তু আমরা প্রাধান্যটা, বরুণ দেবতার কিন্তু প্রাধান্য আমরা দিন দিন লুপ্ত হতে দেখতে পাই, যেটা পরবর্তীকালে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? 18 নম্বর প্রশ্ন, ইন্দ্র কিসের দেবতা বলে পরিচিত ছিলেন? এটা আমার মনে সবাই তোমরা জানো। ইন্দ্র দেবতাকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি সবই আমরা অর্জন করতে পারবো। তো ইন্দ্র দেবতা কি ছিল? বাতাস, ধ্বংস, বৃষ্টি না বজ্র তো আমাদের বা অগ্নি? তো আমাদের যে সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা হবে আমাদের বৃষ্টি এবং বজ্রের দেবতা। কারণ তার হাতে যে অস্ত্র থাকে সেটা কি? বজ্রাস্ত্র, তাই না? বজ্রাস্ত্র। তো আমাদের ইন্দ্র কিসের দেবতা ছিলেন? আমাদের বজ্রের দেবতা ছিলেন। তো অপশন সি হবে আমাদের এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? প্রশ্নটা আছে কি? পৃথিবী কি বলেছে? পৃথিবী ঈশ্বর, ঈশ্বরই আমার আত্মা। এই যে তত্ত্বটা আমরা কোন গ্রন্থে পেয়ে থাকি? বেদ, পুরাণ, উপনিষদ না ব্রাহ্মণ? তো আমাদের যে সঠিক উত্তর হবে, এটা সঠিক উত্তর হবে যে পৃথিবী ঈশ্বর এবং ঈশ্বর আমার আত্মা। এটা ছিল আমাদের পঞ্চম বেদ অর্থাৎ উপনিষদ। উপনিষদের মধ্যে আমরা হচ্ছে এটার আমরা যে ভূমিকাটা সেটা আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা স্টুডেন্টস, পুরাণ থেকে আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, সেই কারণে আমি বলতো কি সবচেয়ে ছোট পুরাণ, আমাদের যে 18খানা পুরাণ রয়েছে এর মধ্যে সবচেয়ে ছোট পুরাণের নাম কি? আমি এটা জাস্ট হয়তো তোমাদের কোনোদিনও পরীক্ষায় আসবে না, জাস্ট আজকে আমি জানলাম, আমার এটা জানা ছিল না, এটা তোমাদের বলে দিচ্ছি। বিষ্ণু পুরাণ। আমি যে বিষ্ণু পুরাণটা বলি না, পুরাণের যতগুলো পার্ট ছিল তার মধ্যে সবচেয়ে ছোট পার্ট যদি বলি সেটা হচ্ছে আমাদের বিষ্ণু পুরাণ। যাই হোক, এটা হয়তো তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, জানা ছিল, সেই জিনিসটা তোমাদেরকে আমি নলেজটা শেয়ার করবো। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যোগ, যেটা নিয়ে আমাদের বর্তমানে যখন থেকে আমাদের কেন্দ্র সরকার বিজেপি এসেছে তখন থেকে কিন্তু আমাদের এই যোগ বা এই ব্যায়াম এগুলোর প্রতি কিন্তু গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়েছে, তাই না? তাহলে যোগ দর্শনে যদি বলা হয় তাহলে কে ছিল? এটা আমাদের পতঞ্জলি, গৌতম, যামিনী না শঙ্করাচার্য? তাহলে এটা হচ্ছে পতঞ্জলি হবে, এটা ঠিক আছে, পতঞ্জলি। তো রাইট অ্যান্সারই হবে আমাদের পতঞ্জলি, ঠিক আছে। পতঞ্জলি কিন্তু যোগ দর্শনের মূল প্রবক্তা ছিলেন। ক্লিয়ার? আমরা অলরেডি পতঞ্জলি সম্পর্কে কিন্তু আমরা এর আগে যে প্রথম ভিডিওটা ছিল বা দ্বিতীয় ভিডিওটা ছিল আমরা সেখানে পতঞ্জলি সম্পর্কে ডিটেলসে আমরা সম্পূর্ণ আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে। শঙ্করাচার্য সম্পর্কে যদি আমরা বলি, তিনিও খুব একটা যোগ দর্শন বা যোগ দর্শনের ওই সারাউন্ডিংস এর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু যদি আমরা প্রতিষ্ঠাতার কথা বলি, প্রতিষ্ঠাতা হবে আমাদের হচ্ছে পতঞ্জলি, অর্থাৎ অপশন এ হলো আমাদের একটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? বাকি গৌতম, যামিনী আমাদের খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় এখানে। নেক্সট কোশ্চেন কি আছে? সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? এটা নিয়ে আর আমি ঘাটবই না। সামবেদ, ঋজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। তো এটা হবে রাইট অ্যান্সার অপশন সি। সবচেয়ে পুরনো বেদ হলো আমাদের ঋগ্বেদ, যেটা নিয়ে আমরা গতকালকে আলোচনা সম্পূর্ণরূপে করেই দিয়েছিলাম। ওকে, 21 নম্বর প্রশ্ন। এবার আসলে 22 নম্বর প্রশ্ন কি আছে? বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? বর্ণ প্রথা, মাতৃতান্ত্রিক পরিবার, জাতিভেদ প্রথা না সতীদাহ? বৈদিক যুগে যদি আমি সঠিক উত্তর বলে থাকি, বৈদিক যুগের প্রধান যে বৈশিষ্ট্যটা ছিল সেটা ছিল আমাদের জাতিভেদ প্রথা। এটা কিন্তু খুব একটা বড় একটা বিষয় ছিল ওই সময়কালে। তাহলে আমাদের অপশন সি জাতিভেদ প্রথা হবে বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য যদি বলা হয়, তাহলে সেটা উত্তর আমরা পাবো হচ্ছে জাতিভেদ প্রথা, অর্থাৎ অপশন সি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বৈদিক যুগ কিন্তু আমাদের মাতৃতান্ত্রিকই পরিবার ছিল, হ্যাঁ। আর পরবর্তী আর্যদের যে যুগটা বলা হয়, আর্যদের সময় কিন্তু আমাদের সেটা পিতৃতান্ত্রিক হয়ে গেছিল, ঠিক আছে। বর্ণ প্রথা কখনো ছিল, সতীদাহ তো এই সময় নয়, ঠিক আছে। ঋগ্বেদে মোট কতগুলি স্তোত্র বর্ণিত আছে? আমরা এটাও প্রথম দিনে আলোচনা করে দিয়েছিলাম। 512টি, 1024টি, 1028টি না 2000টি?
তো আমাদের 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের অপশন সি, অর্থাৎ 1028টি হবে আমাদের রাইট অ্যান্সার। ঋগ্বেদের মধ্যে মোট যে স্তোত্রটা যদি বলি, আমরা কি বললাম একটু আগে বললাম না ঋগ্বেদে আমাদের কি মানে আছে, ঋগ্বেদের মধ্যে মেইনলি আমাদের স্তোত্র বা মন্ত্রগুলো আছে, সেই মন্ত্রগুলো টোটাল কয়টি আছে? 1028টি মন্ত্র আমাদের সেখানে উচ্চারিত হয়েছে। ওকে, পরবর্তী 24 নম্বর প্রশ্ন কি আছে? আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? সিন্ধু তটে, গুজরাটে, পাঞ্জাবে না কাশ্মীরে? তোমাদের 24 নম্বর যে প্রশ্নটা আছে সেটার উত্তর, যে সঠিক উত্তর কি হবে? প্রথম যে এসে তারা বসতি স্থাপন করেছিল সেটা করেছিল আমাদের পাঞ্জাবে। পরবর্তীকালে গুজরাটের সবচেয়ে বেশি ওরা মানে সবচেয়ে বড় যদি এরিয়া পরবর্তীকালে গ্রহণ করে থাকে আর্যরা, সেটা করেছিল গুজরাটে। তো প্রথমে এসে পাঞ্জাবে তারা বসতি স্থাপন করেছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, বিদ কথার অর্থ কি? বিদ কথার অর্থ বা যেটা সেটা হলো জ্ঞান, নীতি, ঈশ্বর না পবিত্র। তো আমরা প্রত্যেকেই জানি বিদের তুমি বলো বা বেদ বলো, যেটাই বলো না কারণ বিদ বা বেদের যে কথার মানে সেটা হলো আমাদের জ্ঞান, অর্থাৎ অপশন এ হলো তোমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকের প্রশ্নগুলো স্টুডেন্টস আমি দেখতে পাচ্ছি খুব একটা ডিসকাশনের প্রশ্ন না, ডাইরেক্ট প্রশ্ন হচ্ছে, তো ডাইরেক্টলি আমাদের আলোচনার এখানে গল্পই আসছে। আয়ুর্বেদের উৎস কি? আমরা একটু আগে বললাম স্টুডেন্ট যে চিকিৎসার যে উৎস সেটা কোন বেদে আমরা পেয়ে থাকি? ঋগ্বেদ, সামবেদ, ঋজুর্বেদ, অথর্ববেদ। তো এর রাইট অ্যান্সার হবে অথর্ববেদ। আয়ুর্বেদ, চিকিৎসা সম্পূর্ণ যে সব বিষয়গুলো সেটা সম্পূর্ণভাবে আমাদের অথর্ববেদের মধ্যে রয়েছে। তো অপশন ডি হবে তোমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। বাকি আমাদের তিনটা বেদ সম্পর্কে অলরেডি আমাদের ডিসকাস করা আছে। বৈদিক যুগে কোন কোন যজ্ঞ অনুষ্ঠিত হতো? বাদশায়ন যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ না উপরের সবকটি? তাহলে বৈদিক যুগে যদি আমরা বলি দেখো এই অশ্বমেধ যজ্ঞটা না আমাদের কিন্তু আসলে মনে হচ্ছে প্রথম দিন আমি পড়িয়েছিলাম সমুদ্রগুপ্তের সঙ্গে যুক্ত। যাই হোক, তো এখানে আমাদের কি হবে? বৈদিক যুগে বাদশায়ন যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ সবগুলোই আমাদের হতো। তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে উপরের সবকটি, অর্থাৎ অপশন ডি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী প্রাচীন লোকেদের কাছে পরিচিত ছিল? আচ্ছা, পরিচিত ছিল বলেছে, মানে ঘোড়া তো অপশন নেই না, ঘোড়া হলে কোনোদিনও পরিচিত ছিল না আমি বলবো। তাহলে এখানকার মধ্যে কোনটা আমাদের পরিচিত ছিল? হাতি, শুয়োর, সিংহ না বাঘ? তো প্রাচীন লোকেদের কাছে যেটা পরিচিত ছিল এগুলোর মধ্যে সেটা হবে রাইট অ্যান্সার অপশন সি, সিংহ। সিংহ প্রত্যেকের কাছে কিন্তু ওই পরিচিত ছিল। কুকুর যদি থাকতো, সবচেয়ে বেশি যে অপশনে থাকে সেটা থাকে কুকুর। সব থেকে আগে গৃহপালিত পশু হিসেবে সব থেকে সবার আগে পরিচিত মানুষের কাছে ছিল সেটা ছিল আমাদের কুকুর। ঠিক আছে, যেটা আমাদের প্রভুভক্ত অ্যাকচুয়ালি হয়ে থাকে। ওকে, নিষ্ক শব্দের অর্থ কি? নিষ্ক এবং মনা এই দুটো আমাদের মানে নাম করা আমাদের হচ্ছে মুদ্রা। তৎবৈদিক যুগের আমাদের নাম করা মুদ্রা হচ্ছে নিষ্ক এবং মনা। তো আমি এখানে বলে দিলাম, তো রাইট অ্যান্সার কোনটা হবে? মুদ্রা, অস্ত্র, লিপি না কৃষিকার্যের যন্ত্র? তো রাইট অ্যান্সার হবে আমাদের মুদ্রা। নিষ্ক এবং মনা এই দুটো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানকার মধ্যে 30 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? প্রাচীন ভারতবর্ষের কোন লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো? তাহলে আমাদের বস্ত্রবেদন পদ্ধতি নিয়ে আমরা এর আগের দিন বস্ত্র ফেডন পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আমরা কিন্তু আগের দিন আলোচনা করেও দিয়েছিলাম। এই বস্ত্রবেদন পদ্ধতিতে কোনটা লেখা হতো? প্রথম বস্ত্রবেদন পদ্ধতিতে কিভাবে লেখা হতো? প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে, তারপর বাঁ দিক থেকে ডান দিকে। তো এই যে পদ্ধতিতে কোন লিপি লেখা হতো? ব্রাহ্মী লিপি, নন্দগিরি লিপি, সারদা লিপি না খরস্রী লিপি? তো রাইট অ্যান্সার হবে আমাদের খরস্রী লিপি। খরস্রী লিপিগুলো আমাদের কি করা হতো? ডান দিক থেকে বাঁ দিকে আমাদের অ্যারাবিক স্টাইলে আমাদের কিন্তু লেখা হতো। বাকি যেগুলো আছে এখানকার প্রত্যেকটা বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। ঠিক আছে, বৈদিক সাহিত্যে কোন নদীর উল্লেখ সবচেয়ে বেশি? এটা মোটামুটি 100% শিওর থাকবো এই বছরে কোনো পরীক্ষা দেখতে হবে। এটা আমি কালকেও বলে দিয়েছিলাম যে এটা সব থেকে বেশি কোন নদীর উল্লেখ পাওয়া যায়, এটা কালকে আমি বলে দিয়েছিলাম। একটা নদীর তীরে কোন শহর অবস্থিত সেটাও বলে দিয়েছিলাম। তো আমাদের যেমন হচ্ছে এখানকার অপশনগুলো কি রয়েছে? সিন্ধু, শতদ্রু, সরস্বতী না গঙ্গা? তো তোমরা এটার রাইট অ্যান্সার জানাবে। আমি তোমাদের কালকেই বলে দিয়েছিলাম যে এর অ্যাকশন স্টুডেন্টস ভুল দেখাচ্ছি কেন? ওকে, এখানে তো অপশনটা ভুল আছে, এটা আমার একটু কারেকশন করে নিতে হবে এটা। ওকে, ঠিক আছে, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো আমি তোমাদের কালকেই বলে দিয়েছিলাম কি
যে হলো সবচেয়ে বেশি কোন নদীর উল্লেখ পাওয়া যায়, তো এটা তোমাদের রাইট অ্যান্সার কি হবে? সরস্বতী। সরস্বতী নদীর উল্লেখ সব থেকে বেশি পাওয়া গেছিল আমাদের বৈদিক যুগে। এবার আমাদের সিন্ধু নদীর তীরে কোন সভ্যতাটি অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা। মহেঞ্জোদারো সভ্যতাটা আমাদের কোন নদীর তীরে অবস্থিত? আমাদের সিন্ধু নদীর তীরে অবস্থিত। শতদ্রু নদীর তীরে আমাদের কোনটা অবস্থিত? শতদ্রু নদীর তীরে আমাদের রূপার, যেটা আমাদের স্বাধীনতার পরে প্রথম যেটা আমাদের আবিষ্কৃত হয়েছিল রূপার। রূপার হলো আমাদের শতদ্রু নদীর তীরে অবস্থিত। আর গঙ্গা নদীর তীরে তো আর অ্যাকচুয়ালি ইয়ে না, আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন ভূগোল থেকে আসে গঙ্গার তীরে কোন শহর অবস্থিত, তো গঙ্গার তীরে অনেকগুলো শহর আছে, তার মধ্যে কানপুরটাই সবচেয়ে বেশি আমি দেখতে পাই। কানপুর শহরটা আমাদের অবস্থিত হচ্ছে গঙ্গা নদীর পাড়ে। যাই হোক, তো সরস্বতী যে নদীটা রয়েছে, এই সরস্বতী নদীর তীরে যদি আবার কোনো শহর যদি বলি আমি, তার নাম ছিল হচ্ছে বানোয়ালি। বানোয়ালি যে শহরটা, সেটা হলো আমাদের সরস্বতী নদীর তীরে অবস্থিত। এবং এই সরস্বতী নদীর উল্লেখ কিন্তু আমরা সবচেয়ে বেশি বৈদিক সাহিত্যে আমরা দেখতে পাই। ক্লিয়ার? তো সিন্ধু নদীর তীরে কি অবস্থিত? আমাদের মহেঞ্জোদারো। শতদ্রু নদীর তীরে রূপা। আর সরস্বতী নদীর তীরে আমাদের কোন ইয়ে অবস্থিত? সেটা হলো বানোয়ালি। ওকে, তো এটা কিন্তু আমাদের খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? পরবর্তী প্রশ্ন এক নজরে দেখে নাও। বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি কোন মহাজনপদের লোক ছিলেন? পাণিনির কি লিখেছিল? এর আগে আমরা বহুবার বলে দিয়েছিলাম, পাণিনি লিখেছিল কি? অষ্টাধ্যায়ী। পাণিনি রচিত কি আমাদের গ্রন্থটার নাম কি? অষ্টাধ্যায়ী। এই পাণিনি কোন মহাজনপদের লোক ছিলেন? গান্ধার, কম্বোজ, বৎস না অবন্তী? তো আমাদের এটা যে রাইট অ্যান্সার কি হবে তোমাদের 32 নম্বর প্রশ্নের? তোমরা এটা বলে দাও ফটাফট স্টুডেন্টস। গান্ধার, কম্বোজ। আচ্ছা, তোমাদের জানো যে আমাদের টোটাল মহাজনপদ কত? আমাদের মোট যে মহাজনপদ তার সংখ্যা কত? আমাদের মোট যে মহাজনপদ তার সংখ্যা কেউ বলতে পারবে? মোট মহাজনপদের সংখ্যা হলো আমাদের টোটাল 16টি। আমরা তো ছোটবেলায় এটা পড়েছিলাম, তাই না? কেউ বলতে পারবে 16টা মহাজনপদের নাম? এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে সবচেয়ে দক্ষিণে কোন মহাজনপদ অবস্থিত? আমি বলে দিই, অঙ্গ, মগধ, কোশলকাশী, কুরুবল্ল, বংশচেদি, কম্বোজ, গান্ধার, অশ্মক, অবন্তী, পাঞ্চাল, সুরসেন, বৎস, বৃচি। এটা আমরা কবিতার মতো আমি একসময় মুখস্থ করেছিলাম। সেই মুখস্থটা আজকে গিয়ে এখানেও কাজে লাগছে, আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রেও সেটা আমাদের কাজে লাগছে বা তোমাদের কাজে লাগছে। তো এই 16টা মহাজনপদের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী যদি মহাজনপদ বলা হয়, সেটা ছিল আমাদের মগধ। আর সবচেয়ে দক্ষিণে যদি একটাই দক্ষিণ ভারতে ছিল, সেটা ছিল আমাদের হচ্ছে অসমক। অসমকটা ছিল একমাত্র দক্ষিণ ভারতে, বাকি সবগুলো ছিল আমাদের উত্তর ভারতে। সবচেয়ে শক্তিশালী ছিল আমাদের মগধ, যেখানে আমাদের অজাতশত্রু বলো, মগধের রাজা অশোক বলো, কালাশোক বলো, আর কে ছিল আমাদের বৈশালী রাজা কালাশোক, উদয়ন ছিল, অনেকেই ছিল যারা কিন্তু মগধটা সবচেয়ে শক্তিশালী ছিল। তো আমাদের এই পাণিনি কোন মহাজনপদের লোক ছিল? সেটা ছিল আমাদের হচ্ছে গান্ধার। গান্ধারের লোক ছিল। এই গান্ধার যে আমাদের মহাজনপদটা না, এই গান্ধার যে শিল্পরীতি তার জন্য বিখ্যাত, এটা সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল কুষাণ সাম্রাজ্যে, কনিষ্কের আমলে। গান্ধার যে শিল্পরীতি গুলো, তার মধ্যে যে এসেন্সটা রয়েছে শিল্পনীতি, সেটা আমাদের কুষাণ যুগে কনিষ্কের আমলে সবচেয়ে বেশি কিন্তু সেটা ফলস্পৃশ, মানে সবচেয়ে বেশি ইয়ে হয়েছিল, মানে ডেভেলপ হয়েছিল সেটা। ঠিক আছে, তো যাই হোক, তো আমাদের এখান থেকে যা যা আমাদের প্রয়োজন সেই সকল ব্যাপারগুলো আমি তোমাদেরকে মোটামুটি করে একটা আইডিয়া দিয়ে দিলাম। আশা করি এগুলো নোট ডাউন করে নিয়েছো। ঠিক আছে, এগিয়ে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে? বলেছে মগধের কোন রাজা তার রাজধানী গিরিব্রজ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেছিল? আগে তার রাজধানী ছিল গিরিব্রজ, এখন বর্তমানে তার রাজধানী রয়েছে আমাদের পাটলিপুত্র। পাটলিপুত্র ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এদের যে অপশন রয়েছে অজাতশত্রু, শিশুনাগ, কলাশোক, না রে বাবা, এটা হবে কালাশোক। তারই যে ছিল তা না, আমাদের বিখ্যাত সম্রাট অশোক, অশোকের কিন্তু রাজধানী আমাদের কোথায় ছিল? অশোকের রাজধানী ছিল আমাদের হলো পাটলিপুত্রে। তো যাই হোক, আচ্ছা, অজাতশত্রু আর শিশুনাগ দেখে আমার এই দুটো থেকে না দেখে মনে পড়ে গেল আমাদের যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল না, আমি বলেছিলাম এর আগে, বৌদ্ধ সম্মেলন, তার প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? অজাতশত্রুর রাজধানী কোথায় ছিল? রাজগৃহে। এখানে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। আর কালাশোকের রাজধানী কোথায় ছিল? বৈশালীতে। এখানে হয়েছিল আমাদের দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। আর এই যে পাটলিপুত্র, তিনটাই আছে, এই জন্য সবই মনে পড়ে গেল। পাটলিপুত্রে কি ছিল? আমাদের তৃতীয় বৌদ্ধ সম্মেলন, যেটা হয়েছিল আমাদের অশোকের আমলে। এটা হয়েছিল আমাদের অশোকের আমলে 250 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, তো অজাতশত্রু, শিশুনাগ, কালাশোক না, এদের করি না। তো আগে এই কালাশোকের রাজধানী ছিল গিরিব্রজ। পরবর্তীকালে এই কালাশোকই
বৈশালী থেকে আমাদের পাটলিপুত্রেও কিন্তু এই সময় রাজধানী বৈশালী ছিল, পরবর্তীকালে সেটাকে গিয়ে পাটলিপুত্রে তিনি কিন্তু স্থানান্তরিত করেছিলেন। তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে আমাদের অপশন সি, কালাশোক হবে আমাদের এখানকার সঠিক উত্তর। সম্রাট অশোক এবং কালাশোক প্রত্যেকেই রাজধানী একসময় পাটলিপুত্র ছিল, ফাইনালি পরে গিয়ে সেটা বৈশালীতে স্থানান্তরিত হয়। অধোশক্তি যেটা ছিল রাজগৃহতে, এবং এটা হলো প্রথম বৌদ্ধ সম্মেলনে তিনি করেছিলেন, তিনি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেছিলেন, আর সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন করেছিলেন, এবং কনিষ্ক করেছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন 78 খ্রিস্টাব্দে, সেটা করেছিল আমাদের কাশ্মীরের জলন্ধরে। ঠিক আছে, তো আশা করি এখান থেকে যা যা গুরুত্বপূর্ণ টপিক আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দিয়েছি। এবার বলেছে ঋগ্বেদে যজ্ঞের মধ্যে সব থেকে প্রাচীন কোনটা? প্রথম, দ্বিতীয় এবং অষ্টম, তৃতীয় এবং নবম, এবং দ্বিতীয় এবং সপ্তম। তো তোমাদের 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হবে দ্বিতীয় এবং সপ্তম যে রয়েছে যজ্ঞ, সেটাই হচ্ছে আমাদের সব থেকে পুরনো এবং সব থেকে প্রাচীন। এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না, এটা যদি চাও তোমরা স্কিপও করতে পারো। সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেছিল? আমরা এর আগেও এই প্রশ্নটা নিয়ে একটু আগে ডিসকাস করে দিয়েছিলাম, এবং কালিদাস বলো, চরক বলো, পাণিনি বলো, আর্যভট্ট বলো, এরই কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে এগুলো আমরা পোস্টমর্টম প্রায় করে দিয়েছিলাম, মানে কোনো কিছু কিন্তু আমরা বাকি রাখিনি। সংস্কৃত ব্যাকরণ যে বইটি সেটা আমাদের নাম কি ছিল? সেটা আমাদের নাম ছিল হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী ছিল একটি ব্যাকরণ বই, এটা ছিল আমাদের সংস্কৃত ব্যাকরণ বই, এবং এর লেখক কে ছিল আমাদের পাণিনি। ক্লিয়ার? কালিদাসের আমি কি কি বলেছিলাম? অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, এই যে গ্রন্থগুলো এগুলো ছিল আমাদের কালিদাসের। এবং কালিদাস এবং বরাহমিহির দুজনেই কোন যুগের ছিলেন? তারা কিন্তু দুজনেই গুপ্ত যুগের ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। চরকও কিন্তু আমাদের গুপ্ত যুগেরই কিন্তু সমসাময়িক ছিলেন। চরক আমাদের কি ছিল? আমাদের শল্য চিকিৎসক, সবচেয়ে পুরনো শল্য চিকিৎসক হিসেবে আমাদের চরক সময়টা সুশ্রুত, আমার একটু ডাউট হচ্ছে সুশ্রুত আর চরক নিয়ে। শল্য চিকিৎসক, আচ্ছা সরি, আয়ুর্বেদ চিকিৎসক ছিল হচ্ছে চরক, ইনি ছিলেন আয়ুর্বেদ চিকিৎসক। আর শল্য চিকিৎসক ছিল হচ্ছে সুশ্রুত, তাই না? সুশ্রুত ছিল আমাদের হচ্ছে শল্য চিকিৎসক। আর আর্যভট্ট কে ছিল? আর্যভট্ট যিনি আমাদের জিরোর ইনভেনশন করেছিল, ইনি একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে এই যে অপশনস গুলো রয়েছে এখানে আমাদের ডিসকাশনের যে পার্টগুলো ছিল সেটা ছিল এতটাই। ওকে, নেক্সট টপিকে আমরা এগিয়ে যাবো। নেক্সট কোনটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আমাদের? পতঞ্জলি কিসের জন্য বিখ্যাত? যোগসূত্র। পতঞ্জলির লেখা যে গ্রন্থটা, পতঞ্জলির লেখা গ্রন্থের নাম কি সেটাও কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের মহাভাষ্য, না মহাভাষ্য দেওয়া নেই, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা ওটা দেওয়া আছে, মহাভাষ্য দেওয়া নেই। পতঞ্জলির বিখ্যাত গ্রন্থের নাম মাথায় রাখবেন, মহাভাষ্য। আচ্ছা, এটা কিসের জন্য আমাদের বিখ্যাত এখানে বলা হয়েছে? যোগসূত্র, পঞ্চতন্ত্র, ব্রহ্মপুত্র না আয়ুর্বেদ। আয়ুর্বেদের চিকিৎসক কেবলই আমরা বলে দিলাম চরক। ঠিক আছে, আচ্ছা, পতঞ্জলি যে কারণে বিখ্যাত ছিলেন সেটা ছিল যোগসূত্র। ঠিক আছে, পতঞ্জলির লেখা গ্রন্থের নাম কি ছিল আমাদের? মহাভাষ্য। ঠিক আছে, পতঞ্জলি যে কিসের জন্য বিখ্যাত ছিলেন? যোগসূত্রের জন্য বিখ্যাত ছিলেন, তার গ্রন্থের নাম কি? মহাভাষ্য। পঞ্চতন্ত্র কে রচনা করেছিল? পঞ্চতন্ত্র রচনা করেছিল বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা হলেন পঞ্চতন্ত্রের রচয়িতা। আর আয়ুর্বেদের জনক তো আমি তোমাদের বলে দিলাম। এবং আয়ুর্বেদ আমরা কোথায় পেয়ে থাকি? অথর্ববেদে আমরা আয়ুর্বেদের কিন্তু উল্লেখ আমরা অবশ্যই পেয়ে থাকি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে গোত্র যে শব্দটি আমাদের বলি না যে আমাদের এই গোত্র, সান্নিধ্য গোত্র, অগ্নিঋষি গোত্র, এই যে গোত্র, এই গোত্রের আমরা ব্যবহারটা বা নামটা আমরা সবচেয়ে বেশি কোথায় পেয়ে থাকি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? সেটা হলো ঋগ্বেদ। ঋগ্বেদে আমরা গোত্র শব্দটির ব্যবহার সবচেয়ে আগে দেখতে পেয়েছিলাম। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে? 38 নম্বর প্রশ্ন। ঋগ্বেদে ঈশ্বর বরুণ হলেন শান্তির দূত শত্রুর, এটা একটু পাল্টে গেছে, এটা 1 নম্বর হবে, এটা বি, এখান থেকে বি হবে। হ্যাঁ, শান্তির দূত, শত্রুর বিনাশক, মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক না সমৃদ্ধির অধীশ্বর? তাহলে শান্তির দূত, শত্রুর বিনাশক, মহাজাগতিক শৃঙ্খলা রক্ষক না সমৃদ্ধির তোমাদের হচ্ছে অধীশ্বর। তো তোমাদের 38 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মহাজাগতিক শৃঙ্খলা রক্ষক। বরুণ কিন্তু আমাদের সবচেয়ে পুরনো দেবতা, ঋগ্বৈদিক যুগের সবচেয়ে পুরনো দেবতা হচ্ছে বরুণ। ঠিক আছে, তো ইনি হলেন মহাজাগতিক শৃঙ্খলা রক্ষক হিসেবে তিনি কিন্তু আমাদের পরিচিত ছিলেন ঋগ্বৈদিক যুগে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে? 39 নম্বর প্রশ্ন একবার দেখে নাও। বলেছে
ভারতের ভারতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তী কোথা থেকে নেওয়া হয়েছে? তোমাদের যেটা আমি বলে রাখলাম 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের আগামী দিনে যে পরীক্ষা আসছে সেখানে এই প্রশ্নটা আসবেই আসবে। যে 2-3টা পরীক্ষা আছে সেখানে 3টার মধ্যে 2টো, 4টার মধ্যে 2টো পরীক্ষাতে আসবে। রাইট অ্যান্সার কি মুন্ডক উপনিষদ, আত্ম উপনিষদ, মুগল উপনিষদ না মৈত্রেয় উপনিষদ? তো এই যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন এ, মুন্ডক উপনিষদ হবে এটা তোমাদের রাইট অ্যান্সার। অপশন এ হবে তোমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? এখান থেকে এক্সট্রা কিচ্ছু আলোচনা নেই, জাস্ট যেটুকুটা দরকার এখানে দেওয়াই আছে। আর্য কথার আক্ষরিক অর্থ কি? তো আর্য কথার আক্ষরিক অর্থ হচ্ছে মহান, শিক্ষিত, পুরোহিত না যোদ্ধা? তো আমাদের যে রাইট অ্যান্সার হবে 40 নম্বর প্রশ্নে সেটা হলো তোমাদের সঠিক উত্তর অপশন এ, আর্য কথার অর্থ হলো মহান। ঠিক আছে, আর্য কথার অর্থ হচ্ছে মহান বা আর্য না সুপ্রিমদের বলা হয় অ্যাকচুয়ালি, যেটা সুপ্রিম, যেটা সুপ্রিম জিনিসকে আর্য বলা হয়। সেই ক্ষেত্রে আমাদের মহান কথাটা এখানে সবচেয়ে বেশি যাবে। তো অপশন এ হলো এখানকার রাইট অ্যান্সার। ওকে, 41 নম্বর প্রশ্ন স্টুডেন্টস কি আছে এবার দেখে নাও। গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন? আমাদের গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিল? এখানে আমাদের অপশনস গুলো কি রয়েছে? বিষ্ণু, বিশ্বমিত্র, বশিষ্ঠ, ইন্দ্র না পরীক্ষিত? তো তোমাদের এখানকার সঠিক উত্তর কোনটা হবে তোমরা বলে দাও। তো তোমাদের এটা যে সঠিক উত্তর হবে সেটা কোনটা হবে? বিশ্বমিত্র, অর্থাৎ অপশন এ বিশ্বমিত্র হবে এটা রাইট অ্যান্সার। ওকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা কি আছে? ন্যায় সূত্রের লেখককে? গৌতম, কণাদ, কপিল না ভদ্রায়ণ? তো তোমাদের যে এটা রাইট অ্যান্সার হবে সেটাও কিন্তু আমাদের হবে অপশন এ, গৌতম হলো ন্যায় সূত্রের কিন্তু লেখক ছিলেন। ঠিক আছে, বাকি এগুলো কোনোভাবেই ইম্পর্টেন্ট না, তো আমি এখানে ওনার এক্সট্রা ডিসকাশনে আসবো না, যেটা ইম্পর্টেন্ট হবে অবশ্যই সেটা আমি ডিসকাস করে দেবো। 43 নম্বর প্রশ্ন কি আছে আমাদের? বলেছে নিম্নলিখিত চতুর্বেদের মধ্যে কোনটি জাদুবিদ্যার মন্ত্র নিয়ে রচিত? আমি এটা বহুবার বলেছি, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমাদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? এর সঠিক উত্তর হবে অথর্ববেদ। জাদুবিদ্যা, তন্ত্র মন্ত্র সবকিছু আছে আমাদের হচ্ছে অথর্ববেদ, এবং চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সম্পূর্ণ আলোচনা যেটা সেটা কিন্তু আমরা অথর্ববেদ থেকে পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের? রাবি বা ইরাবতী নদী ঋগ্বেদে কি নামে খ্যাত ছিল? তোমাদের হচ্ছে বিতস্তা, আস্কিনী, পুরুষিনী না শতদ্রু? তো তোমাদের 44 নম্বর যে প্রশ্নটা আছে সেটা সঠিক উত্তর হবে তোমাদের পুরুষিনী। এই যে ঋগ্বেদে যে সরস্বতী, রাবি বা ইরাবতী নদীটা এখন তো বর্তমানে রাবি নদী নামে পরিচিত বা ইরাবতী নামে পরিচিত, সেটা ঋগ্বেদে আমাদের পুরুষিনী নামে পরিচিত ওই সময় ছিল। তিস্তা নদীর পাশে কোন শহর অবস্থিত? এটা কিন্তু আমাদের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্টস, মাথায় রাখবে। আচ্ছা, ন্যায় দর্শন প্রচার কে করেছিলেন? গৌতম, কপিল, কণাদ না যামিনী? তো তোমাদের 45 নম্বর যে প্রশ্ন, 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ন্যায় দর্শনের প্রচারক ছিলেন আমাদের হচ্ছে গৌতম, অর্থাৎ অপশন এ হলো তোমাদের এখানকার রাইট অ্যান্সার। এখানে বাকি পার্ট কোনোটা ইম্পর্টেন্ট না। অষ্টাধ্যায়ী কে রচনা করেছিলেন? এটা নিয়ে আমি ডিসকাশনে আসবো না, আমি বহুবার বলে দিয়েছি আগের দিন। বেদ ব্যাস, পাণিনি, সুখদেব না বাল্মীকি? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পাণিনি। বাল্মীকি কি রচনা করেছিল? আমাদের রামায়ণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 47 নম্বর প্রশ্ন আমাদের কি আছে দেখে নাও। বলেছে কোনটি প্রাচীনতম বেদ? এটা একই, এটা কোনটি হবে? এটা কোটি আছে, এটা কোনটি হবে? ঠিকঠাক করে নেবে কোনটি হবে। সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ না অথর্ববেদ? তো প্রাচীন বেদ হলো আমাদের ঋগ্বেদ। অপশন বি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, 48 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? বলেছে এটা 5 স্টার মার্ক দিয়ে রাখবে, এটা মানে রিপিট হয়ে গেল কোশ্চেনটা, কিন্তু আবারও ইম্পর্টেন্ট। সত্যমেব জয়তী কোথা থেকে এসেছে কথা? ঋগ্বেদ, শতপথ ব্রাহ্মণ? শতপথ ব্রাহ্মণটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ইয়ের আর কি, হ্যাঁ, মানে বেদেরই আরেকটা পার্ট, সরি উপনিষদেরই আরেকটা পার্ট আমাদের শতপথ ব্রাহ্মণ। এবার রামায়ণ এবং মুন্ডক উপনিষদ। রাইট অ্যান্সার কোনটা হবে? সেটা হলো আমাদের মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে আমাদের একটাই প্রশ্ন পরীক্ষা আছে, সেটা হলো সত্যমেব জয়তী কোথা থেকে এসেছে? সেটা এসেছে আমাদের মুন্ডক উপনিষদ থেকে। ক্লিয়ার? ওকে, পরবর্তী সেকেন্ড লাস্ট প্রশ্ন, ঋগ্বেদে নিম্নলিখিত কোন নদীর উল্লেখ নেই? দেখবে এটা কিন্তু ঠান্ডা মাথায় বুঝে, কোন নদীর উল্লেখ পাওয়া গেছিল একটা, কোন নদীর উল্লেখ নেই সেটার একটা। সিন্ধু, সরস্বতী, যমুনা, পেরিয়ার? এই যে পেরিয়ার নদীটা, এটা আমাদের কেরালে অবস্থিত। এই নদীর উল্লেখ কিন্তু আমাদের কোনোভাবে নেই, এটা বর্তমানেই আমাদের এটা মানে একদম নতুন, আমাদের এটা মডার্ন যুগের আমাদের নদী। তো যাই হোক, এটা আমাদের কেরাল যেটা, সেটা কোন রকম কোনো উল্লেখ আমাদের ঋগ্বেদে পাওয়া যায় না। এই 3টা নদীর বাকি উল্লেখ আমরা ঋগ্বেদে আমরা পেয়েছিলাম।
ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরস্বতী নদী, সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। এবং আজকে যে লাস্ট প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন, এটাও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বমিত্র, বলিষ্ঠ, ইন্দ্র না তোমাদের হচ্ছে পরীক্ষিত। তো এর রাইট অ্যান্সার কি হবে? বিশ্বমিত্র। গায়ত্রী মন্ত্র যেটা আমাদের উল্লেখ পাই আমরা হচ্ছে কোথায়? ঋগ্বেদে। এবং সেটা কে রচনা করেছিলেন? সেটা রচনা করেছিলেন আমাদের বিশ্বমিত্র। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা হচ্ছে তোমাদের এতটাই। সামনের দিন আরো আই থিঙ্ক এটার উপরে 42খানার মতো প্রশ্ন আরো বাকি আছে, যেটা আমরা সামনের দিন এটা নিয়ে ডিসকাস করে দেবো। তো ক্লাস কেমন লাগছে স্টুডেন্টস? আমার তো মনে হচ্ছে সেরা ক্লাস হচ্ছে। এরকম ক্লাস তোমরা ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবে, মনে হচ্ছে না কোথাও তোমরা এই ধরনের ক্লাস পাবে যেখানে এই লেভেলের আমি দেখতে গিয়ে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করাচ্ছি। কাইন্ডলি একটাই রিকোয়েস্ট, 2018 সালে থেকে 20 সাল পর্যন্ত যেভাবে আমি আবগারি কনস্টেবল অন্যান্য WP কনস্টেবলের প্রিপারেশন দিয়েছিলাম, যেভাবে ক্রেজ ছিল আমাদের স্টুডেন্টসদের, যেভাবে আমার ভালোবাসা ছিল আমার প্রতি স্টুডেন্টসদের, সেই ভালোবাসা যাতে এখনকার যারা স্টুডেন্টস রয়েছে তাদের কাছে যদি সমানভাবে পাই। কেন আমি অনেকটা সময় বের করে নিয়ে তোমাদের জন্য কিন্তু সামনে আসছি। তো এইটুকু আমি ডিজার্ভ করছি যাতে করে তোমরা অবশ্যই আমাকে সেই জায়গাটা দিয়ে থাকো। তো কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট সেকশনে কোনো অবশ্যই তোমাদের যা যা প্রয়োজন অবশ্যই তোমরা জানাতে পারো, ঠিক আছে। আর বাকি যা যা প্রয়োজন আমি সবই দিয়ে দেবো, পিডিএফ গুলো টেলিগ্রামে পেয়ে যাবে। এবং অবশ্যই যদি আমার কাছে থেকে প্রিপারেশন করতে চাও তোমরা অবশ্যই কোচিং এ জয়েন করতে পারো, আমাদের কাছে থেকে তুমি সম্পূর্ণ প্রিপারেশনটাও পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। দুপুর 1টায় আবার দেখা করছি তোমাদের সাথে অঙ্কের ক্লাস নিয়ে। সেখানেও তোমাদের আজকে যে পার্টটা করাবো, নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্টটা কমপ্লিট করাবো, অবশ্যই সেখানে যুক্ত থাকো। আশা করছি খুব ভালো লাগছে স্টুডেন্টস, রেসপন্সও খুব ভালো এসছে, কমেন্ট সেকশনটাও ভরে যাচ্ছে ভালো রেসপন্সে। তো এইভাবে ভালোভাবে আমাদের সাথে যুক্ত থাকো, আমারও ভালো লাগবে এবং অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমার সঙ্গে থেকে। তো আজকের মতো এতটাই। পরবর্তী ক্লাস নিয়ে একটা সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সন্ধ্যে 6টায় জাকির স্যারের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে পুনরায়। তো আজকের মতো এতটাই, নমস্কার।